সংকরণ আজকে আমরা করব PCl5 এর সংকরণ। PCl5 এর সংকরণ আমরা জানি sp3d। আমরা কিভাবে নির্ণয় করব sp3d সংকরণ? তো PCl5 এর সংকরণটা আমরা বের করতে পারি PCl5। দেখো, সংকরণ বের করার জন্য আমরা কয়েকটা নিয়ম বলে দিয়েছিলাম। তার ভিতরে যদি যৌগে বিদ্যমান পরমাণুসমূহের যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন যদি 1 থেকে 8 হয়, সেটাকে 2 দ্বারা ভাগ করতে হয়। যে মান পাওয়া যায় সেটা ওই যৌগের সংকরণ। সেকেন্ড রুলটা বলছিলাম, যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন যদি 9 থেকে 56 হয়, সেটিকে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি অবশেষ থাকে পুনরায় 2 দিয়ে ভাগ, এরপর ওই অবশেষ ও ভাগফল দুটি যোগফলই ওই যৌগের সংকরণ হবে। সো আমরা এর ক্ষেত্রে সেকেন্ড রুলটা খাটবো। খেয়াল করো, ফসফরাস এটার যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন আছে। ক্লোরিন 7টা গুণ 5 ইকুয়াল টু কত আছে 35 40। টোটাল যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 40টা। আমরা এখন কি করব, 40 ভাগ আছে 8 করব, 5 8টা 40 শূন্য, অর্থাৎ সংকরণ নাম্বার হচ্ছে আমাদের 5। 5 মানে কি sp3d সংকরণ। তাহলে আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড যেটা আছে তার sp3d সংকরণ। এখন কোশ্চেন হলো, এর মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা? এর মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা? কেন করো, মুক্ত জোড় ইলেকট্রন বের করার আমি সহজ নিয়ম বলে দিয়েছি। কি করবা, এই যৌগের যে সংকরণ নাম্বার হবে ওই সংকরণ নাম্বার থেকে কেন্দ্রীয় পরমাণুতে সংকরণ নাম্বার হবে, ওই সংকরণ নাম্বার থেকে ওই কেন্দ্রীয় পরমাণুর সাথে যত পরমাণু আছে সবগুলো সংখ্যা যদি বিয়োগ করে দাও, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। সো আমরা কেন্দ্রীয় পরমাণুকে সেটা চেনার উপায় তোমাদের বলে দিয়েছিলাম, যৌগে যার পরিমাণ কম থাকবে এবং পারমাণবিক সংখ্যাও যার মান বেশি হবে, মাস্ট বি। তাহলে ফসফরাস আমাদের কেন্দ্রীয় পরমাণু, কোনো সন্দেহ নাই। খেয়াল করো, এখন আমরা কি করতে পারি, দেখো 5 বিয়োগ আছে 5, কথা হচ্ছে 0। তাহলে অবশ্যই আমরা শিওর হয়ে গেলাম এই যৌগের PCl5 যেটা এর সংকরণ আছে sp3d, এর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। সুতরাং আমরা নিশ্চিত হয়ে গেলাম এই যৌগের আকৃতি ত্রিভুজীয় দ্বিপ্রামিড এবং বন্ধন কোণ 120 ডিগ্রি ও 90 ডিগ্রি। যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকতো তাহলে ওর আকৃতি বন্ধন কোণ টোটালি চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, যেহেতু আমাদের sp3d, সুতরাং এটা আছে ত্রিভুজীয় দ্বিপ্রামিড। তো আমরা কিভাবে করতে পারি দেখো, এখন কেন্দ্রীয় পরমাণু যে তারই সংকরণ ঘটে, তাহলে আমরা কি করতে পারি, স্বাভাবিক অবস্থায় দেখো তোমার আছে 1s2 2s2 2p6 3s2 3p x 3py 3px 3py 3pz। একটা 3d z স্কয়ারটা অংশ নেই, এটা 0। খেয়াল করো, এটা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস, উত্তেজিত অবস্থায় উত্তেজিত চিহ্ন এইভাবে স্টার চিহ্ন দিয়ে দিবা। তখন কি হবে দেখো, এইটুকু আমরা না লিখে যেহেতু একটা নিয়নের কাঠামো, সো আমরা লিখতে পারি এইভাবে, নিয়ন দিয়ে দিলাম। প্রথমেও লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না, নিয়ন দিয়ে দিলাম। তখন হবে যখন এক্সাইটেড করবা, যোজ্যতা স্তরে যদি বিজোড় ইলেকট্রন থাকে তখন কি হয়, এই জোড় ইলেকট্রন থাকে তখন কি হয়, ওই জোড় ইলেকট্রন ভেঙে যদি ফাঁকা অরবিটাল থাকে ফাঁকা অরবিটাল ইলেকট্রন চলে যায়। তখন কি হবে দেখো, s তোমার আছে 3s1 3px 3py 3pz 3d z স্কয়ার। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল, আর এগুলো সব একটা একটা করে। স্যার 3d z স্কয়ারে কেন যাবে? দেখো, এর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে 3d z স্কয়ারে কেন যাবে, সবসময় মাথায় রাখবা আমাদের সিস্টেম যেটা x y y z z x x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। তো মনে আছে এটা আছে শেষ শক্তি স্তরে এটা যাচ্ছে। কিছু কিছু জিনিস বলি, অলরেডি PCl5 এর গঠন যেটা, সেই গঠন থেকেই আমরা কিন্তু জানি
ওইটা জেড স্কয়ারটা অংশ নিয়েছে। দুইটা বিষয়, একটা ডিসকভারি, একটা ইনভেনশন। তোমরা জানো ডিসকভারি ইনভেনশন বলতে এটা বোঝায় যে একটা জিনিস ছিল আমরা আবিষ্কার করছি, যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, আমেরিকা কিন্তু ছিল, ও আবিষ্কার করছে। আবার কোনো জিনিস দেখা গেল কি পৃথিবীতে ছিলই না, যেমন অ্যাটম বোমা আবিষ্কার করা হয়েছে, তাই না? তাহলে এটা ইনভেনশন আর এটা ডিসকভারি। এখানে এরকম পিসেল 5 এর স্ট্রাকচারে যেটা দেখি আমরা আছে, এটা জেড স্কয়ার অংশ নেই, আমরা জাস্ট ডিসকাস করতে পারি যেটা এই হবে, বাট আমি জোর করে ইচ্ছা মতন এক্স স্কয়ার বসাতে পারি না, ওর যে স্ট্রাকচারে ও জেড স্কয়ার অংশ নেই। এখানে বিষয়টা অনেকটা সহজ। খেয়াল করো, সংকরিত অবস্থায় এটা কি আছে দেখো, খেয়াল করো এখান থেকে ইলেকট্রন এখানে চলে গেল, আর এগুলো যা ছিল তাই। এখন দেখো এর সংকরণ যেটা ঘটবে sp3d সংকরণ, অর্থাৎ আমাদের এখানে এটা লেখা লাগছে না, সংকরিত অবস্থায় আমরা অলরেডি এটা লেখা লাগবে না, আগেরটা করলেই হয়ে যাচ্ছে। দেখো এই দেখো এখানে হবে আছে sp3d 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 sp3d। খেয়াল করো আমাদের এর ক্ষেত্রে 5টা sp3d সংকর অরবিটাল তৈরি হয়েছে। দেখো যে আমি বলছি সংকরণের সংজ্ঞাই কিন্তু ছিল কোন পরমাণুর যোজ্যতা স্তরে ভিন্ন শক্তির একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তির সমসংখ্যক সংকর অরবিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। তাহলে sp3d সংকরণ কাকে বলে? কোন পরমাণুর যোজ্যতা স্তরে একটা s, তিনটা p আর একটা d মিশ্রিত হয়ে সমান শক্তির 5টা sp3d সংকর অরবিটাল উৎপন্ন হয়। অর্থাৎ এই যে অরবিটাল যেগুলো তৈরি হলো এগুলো শক্তি সবকটার সমান, এবং মাথায় রাখবা যতগুলো অরবিটাল মিশ্রিত হয় ঠিক সেম সংখ্যক অরবিটাল সংকর অরবিটাল তৈরি হয়। তো আমরা কি করতে পারি, একটা 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 এটা সামনে 3 দাও 3 দাও। এর সাথে আমাদের কি আছে, ওটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তখন আমাদের কি আছে দেখো 1s2 2s2 3s2 3px 3pz দুইটা দুইটা একটা। খেয়াল করো এর ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে এই যে 3pz এ একটা বিজোড় ইলেকট্রন আছে, এই একটা বিজোড় বিশিষ্ট 5টা ক্লোরিন তখন এই 5টার সাথে আমাদের কি করবে, বন্ধনে অংশগ্রহণ করবে। কিভাবে হয় খেয়াল করো, দেখো x y z এর নাম হচ্ছে 3s, একটা আছে x, একটা আছে y, একটা আছে x y z এর নাম হচ্ছে 3d, আর এটা হচ্ছে 3d 3d z স্কয়ার। কি আছে x y z, এই যে z এই হলো, আর এর চারিদিকে আমাদের কি হলো, তাহলে আমাদের 3s একটা 3p তিনটে আর d অরবিটাল আছে একটা। এই 5টা অরবিটাল যখন মিশ্রিত হবে আমাদের 5টা সংকর অরবিটাল তৈরি হবে, যার আকৃতি হবে ত্রিভুজীয় দ্বিপিরামিড। কেমন হবে? ত্রিভুজীয় দ্বিপিরামিড। খেয়াল করো ত্রিভুজীয় দ্বিপিরামিড। তাহলে আমরা কি করব, এই যে ত্রিভুজীয় দ্বিপিরামিড আঁকার জন্য আমরা কেমন করব, ত্রিভুজ আমরা প্রথমে এঁকে নিলাম, নিয়ে আমরা কি করব, এইভাবে ইলেকট্রন দিয়ে দাও, এরপরে উপরে একটা অরবিটাল দাও, নিচে একটা অরবিটাল দাও। এর নাম হচ্ছে sp3d sp3d sp3d
sp3 sp3 খেয়াল করো এর সাথে আমাদের ক্লোরিন আছে ক্লোরিন ওটা 3pz একটা এইভাবে এখানে একটা ইলেকট্রন আছে এটা যুক্ত হবে কয়টা পাঁচটা খেয়াল করো তখন কি হবে এক দুই তিন আর এর সাথে উপরে একটা আছে নিচে একটা আছে লক্ষ্য করো এর ক্ষেত্রে আমাদের কি হবে হুবহু ওই ফিগারটা হুবহু এঁকে নিবা নেওয়ার পরে আমাদের এর অংশ নেবে 3pz আই মিন জানি p অরবিটাল অল টাইম আমরা জানি ডাম্বেল কেমন ডাম্বেল তাহলে এর সাথে একটা ডাম্বেল এইভাবে অতিক্রমণ করবে তাহলে কি সংকরণটার নাম কি হবে sp3d 3pz এর সাথে একটা এইভাবে অতিক্রমণ ঘটবে এর সাথে একটা এইভাবে অতিক্রমণ ঘটবে এখানে একটা অতিক্রমণ ঘটবে সামনাসামনি এগুলো সব সামনাসামনি মানে সিগমা বন্ধ এখানে তো একটা অতিক্রমণ ঘটবে এইগুলোর নাম হচ্ছে সব sp3d 2pz sp3d 3pz sp3d 3p sp এটা আছে 3pz sp3d আর sp3d 3pz ফলে এই শেপটা কেমন হয় লক্ষ্য করো শেপটা হবে এমন ফসফরাস হুবহু এমন একটা ত্রিভুজ এঁকে নিবা তোমরা ত্রিভুজ এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে কি করবা উপরে একটা দিবা নিচে একটা দিবা এবার দেখো শেপটা আঁকার টেকনিক তুমি কি করবা সবসময় দেখো এর সাথে এইভাবে এটা শেপটা এইভাবে দিবা ডট ডট দিয়ে দাও তাহলে এটা ত্রিভুজ এবার দেখো এখানে একটা ক্লোরিন 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 এবারে কি করবা এই যে তিনটা আছে 1 2 3 এই তিনটার সাথে এর কানেকশন দিয়ে দাও দিয়ে দিলাম তাহলে উপরে দেখো একটা পিরামিড হয়ে গেছে এটা ত্রিভুজীয় উপরে একটা পিরামিড সেম নিচেও আর একটা পিরামিড হবে ত্রিভুজীয় দ্বি পিরামিড তাহলে দেখো অ্যাঙ্গেলটা কেমন হবে এদের ভিতরে যেটা আছে মাথায় রাখো এইটা হবে 120 ডিগ্রি আর যেটা খাড়া হয়ে আছে সেটা হবে আমাদের 90 ডিগ্রি তাহলে বর্ণনাটা কিভাবে দেওয়া যায় আমি আরেকবার ব্রিফিং দিই খেয়াল করো লিখবা স্বাভাবিক অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় প্রথমে সংজ্ঞা দিয়ে দিবা প্রথমে সংজ্ঞা দিবা কিভাবে নির্ণয় করা হয় জাস্ট তোমরা রাফে করে নিবা নেওয়ার পরে প্রথমত সংজ্ঞা দিয়ে দিবা ওইটা হচ্ছে গ্যাপ এখন স্বাভাবিক অবস্থায় আমাদের আছে তোমার আছে আগে চিহ্নিত করে দিবা যে উদ্দীপক যখন আসে তখন এটা চিহ্নিত করবে চিহ্নিত করে সংজ্ঞা দিবা স্বাভাবিক অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 3dz2 ফাঁকা থাকে উত্তেজিত অবস্থায় 3s থেকে একটা ইলেকট্রন 3dz2 এ চলে যায় সংকলিত অবস্থায় পাঁচটা sp3d সংকর অরবিটাল তৈরি হয় যার প্রত্যেকটাই একটা করে বিজোড় ইলেকট্রন আছে এবার কি হলো pCl5 অনুযায়ী দেখো পাঁচটা বিজোড় ইলেকট্রন আছে তাহলে কি করবা 3s 3p 3dz2 এইগুলো সব একত্রে মিশাই নিয়ে আমাদের পাঁচটা তৈরি হবে 1 2 3 4 5 এই যে পাঁচটা আমাদের sp3d সংকর অরবিটাল তৈরি হলো যাদের প্রত্যেকটা একটা করে বিজোড় ইলেকট্রন আছে এই পর্যন্ত বর্ণনা কমপ্লিট এখন বলবা pCl5 অণু গঠনের সময় তোমার আছে ফসফরাসের পাঁচটা sp3d অরবিটাল পাঁচটা ক্লোরিনের 3pz অরবিটালের সাথে কি করে সামনাসামনি অতিক্রম করে পাঁচটা sp3d 3pz সিগমা বন্ধন তৈরি করে ফলে এর আকৃতি হয় ত্রিভুজীয় দ্বি পিরামিড বন্ধন কোণ 90 ডিগ্রি ও 120 ডিগ্রি
বিষয়টা ক্লিয়ার? এই জায়গাটাই মনে হচ্ছে যে আসলে এটার অ্যাঙ্গেলটা 120, এটা 90 ডিগ্রি কিভাবে হয় তোমাদের একটু দেখাই দিই। যে যদি একটা পেজ থেকে করা হয়, আমরা যদি এই পেজটা থেকে করতে পারি তাহলে সেটা এইভাবে করতে পারি। খেয়াল করো, তোমরা সিম্পল ভাষায় এটা এইভাবে করতে পারবা। এইভাবে একটা কাগজ নিয়ে নিবা, নিয়ে এইভাবে একটা ত্রিভুজ এঁকে নিবা। ত্রিভুজ এঁকে নিবা, নেওয়ার পরে দেখো তোমরা কি করবা, এই যে ত্রিভুজ তোমরা এঁকে নিলা, হুবহু এই জায়গাটায় এঁকে নিবা ফসফরাস। এই আছে ক্লোরিন, এখানে আছে একটা ক্লোরিন, এই দিকে দেওয়ার পর এখান থেকে এইভাবে শেপ করে দাও। আকৃতি দিয়ে দাও। ভালো করে দেখো, হুবহু এইটা এই জিনিস, এই যে নিচে যেটা গেল, এখানে যে ত্রিভুজটা দেখছো হুবহু এর সাথে মিলাই নাও, একদম সেম বিষয়। এদের ভিতরে অ্যাঙ্গেলটা আছে আমাদের আছে 120। এখন আমরা এর ভিতরে পিরামিড কি হবে লক্ষ্য করো। এইটা নেওয়ার পরে তোমরা কি করবা, এই যে এটা করে নিলাম। দেখো ভালো করে দেখো, আমরা কি করব, এর সাথে যদি তোমরা সুতা দিয়ে করতে চাও, বাসায় এটা করতে পারবা, যে কলম দিয়ে কি করবা, এখান থেকে এর একটা সুতা দিয়ে বেঁধে দাও, এখানে একটা বেঁধে দাও, এখানে একটা বেঁধে দাও, তাহলে মাস্ট বি আমাদের একটা পিরামিড হবে। এখানে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তাহলে এইটা দেখো ত্রিভুজীয় দ্বিপিরামিড, আর এর সাথে এর অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। দ্যাটস এনাফ।